শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ভারত জুড়ে বিক্ষোভ। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচার নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর। তরুণদের ভবিষ্যৎ নষ্ট করেছেন মোদি, অভিযোগ রাহুলের। ট্রাম্পের হুমকির পর হরমুজ উপসাগরীয় অঞ্চলে ইরানের ব্যাপক হামলা। মধ্যপ্রাচ্যের তেল রফতানি আটকানোর হুঁশিয়ারি। লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে হাউথির আক্রমণ। গাজায় ইসরায়েলি হামলা চলছেই। ইয়েলো লাইন অতিক্রম করে ৬৫% এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি তেল আবিবের। চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশের আহ্বান হামাস প্রধানের। রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১১, আহত অর্ধশতাধিক। জবাবে রাশিয়ার পণ্যের গুদামে পাল্টা আঘাত। সংঘাত বন্ধে রুবিও ল্যাভরভের বৈঠক। এবং সৌদির সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন। সমৃদ্ধকরণের সুযোগ পাচ্ছে রিয়াদ। পারমাণবিক অস্ত্র বিস্তারের আশঙ্কা মার্কিন আইন প্রণেতাদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। প্রভাস ইস্যু ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারত জুড়ে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। দিল্লির পাশাপাশি বিহার সহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি। অন্যদিকে তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য খোদ প্রধানমন্ত্রীর ওপরই দায় চাপিয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। আন্দোলনের সমর্থন দিচ্ছেন বলিউড তারকারাও। প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা ভারত। দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পাঞ্জাব, বিহার, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে। রাস্তায় নেমেছে লাখো শিক্ষার্থী। বৃহস্পতিবারও দিল্লির যন্তর মন্তরের অবস্থান নেয় ককরোচ জনতা পার্টির সমর্থকরা। তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে তাদের শান্তিপূর্ণ অবস্থানে প্রবেশ করে সহিংসতার অভিযোগ তোলেন। बाहर से गुंडे भेजे जा रहे बीजेपी द्वारा। এদিনও পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেন বিরোধীরা। চলমান আন্দোলনের মুখে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, যারা প্রশ্ন ফাঁস করে শিক্ষার্থীদের ভবিষ্যতের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী দায়সারা বিবৃতির তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তরুণদের ভবিষ্যৎ নষ্টের জন্য মোদিকে দায়ী করে আবারও শিক্ষার্থীদের কাছে তাকে ক্ষমা চেতে বলেছেন এই কংগ্রেস নেতা। नेतागण यहाँ पर आए, उनकी बातों का इज्जत करते हुए अनशन आज ही तोड़ूंगा। এদিকে টানা 25 দিন ধরে অনশনে গুরুতর অসুস্থ পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন কোনো ধরনের আইনি ও স্বাস্থ্যমূলক পদক্ষেপ না নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে এমন স্পষ্ট আশ্বাস পেলেই তিনি অনশন ভাঙবেন। मेरी नजर में छात्र आंदोलन শিক্ষার্থীদের এই অরাজনৈতিক আন্দোলন ভারত জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। বলিউড তারকা সালমান খান, নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সাহসী ও শান্তিপূর্ণ অবস্থানের প্রতি সমর্থন জানাচ্ছেন। অনেকে যন্তর মন্তরে গিয়ে তাদের প্রতি সংহতিও প্রকাশ করছেন। রাহানুল রানা, সময় সংবাদ। পুলিশ লাঠিচার্জ করলেও জনতা দিচ্ছে খাবার। এভাবেই ভারতের নয়াদিল্লির প্রতিবাদের মঞ্চে শুধু স্লোগানই নয়, পৌঁছে যাচ্ছে অচেনা মানুষের ভালোবাসাও। নাম পরিচয় গোপন রেখে আন্দোলনকারীদের জন্য অনেকে পাঠাচ্ছেন খাবারের প্যাকেট। আন্দোলনে এই নীরব সহমর্মিতাই সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে বলে জানায় বিক্ষোভরত শিক্ষার্থীরা। নয়াদিল্লির যন্তর মন্তরে দিনের পর দিন অবস্থান করছেন হাজারো শিক্ষার্থী। রাজপথে তাই প্রতিবাদের পাশাপাশি ছড়িয়ে পড়ছে মানবতার এক অনন্য গল্প। দাবির লড়াইয়ে ক্লান্ত শরীর, অনিশ্চিত ভবিষ্যৎ আর দীর্ঘ অপেক্ষার মাঝেও তাদের পাশে দাঁড়াচ্ছেন এমন মানুষ যাদের তারা কখনো দেখেননি। একের পর এক খাবারের প্যাকেট, গরম চা আর প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন ডেলিভারি কর্মীরা। অনেক খাবারের প্যাকেটেই নেই কোনো নাম কিংবা বার্তা। কে বা কারা পাঠাচ্ছেন এসব খাবার তা জানেন না ডেলিভারি ম্যানরাও। নির্দেশনা শুধু একটি, যন্তর মন্তরে নিয়ে যান, আমাদের ভাই বোনদের হাতে পৌঁছে দিন। যেন অধিকার আদায়ের লড়াই ক্ষুধার কাছে হার না মানে। কে অর্ডার দিয়েছে আমি জানি না, শুধু বলা হয়েছে যন্তর মন্তরে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে চা পৌঁছে দিতে। তারা বলেছে আমাদের ভাই বোনেরা আন্দোলন করছে, তাদের হাতে চা দিয়ে আসুন।
जो हमारे भाई प्रोटेस्ट कर रहे हैं उनके लिए। আন্দোলনকারীরা জানান এ সময় অপরিচিত মানুষের নীরব সহমর্মিতাই তাদের আন্দোলনে যোগ করছে নতুন সাহস। প্রতিটি প্যাকেটই বলে দেয় এই লড়াইয়ে শিক্ষার্থীরা একা নয়। অনেকে বলছেন পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ থেকে শুরু হওয়া এই আন্দোলনের ভিড়ে অচেনা মানুষের পাঠানো এক কাপ চা কিংবা এক প্যাকেট খাবারই হয়ে উঠছে মানবিক সংহতির সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী ভাষা। কাকুলি আখতার, সময় সংবাদ। ট্রাম্পের হুমকির পর হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে 9/11-এর মতো জাতীয় শোক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। পাশাপাশি ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও রফতানি করতে দেয়া হবে না বলে সতর্ক করা হয়েছে। এদিকে লোহিত সাগরে সৌদি আরবের জ্বালানিবাহী 2টি ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার ভোরে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা মেরে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকির পর মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালালো আইআরজিসি। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কথাও জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে আবারও 9/11-এর মতো জাতীয় শোক নেমে আসতে পারে বলে সতর্ক করেছে আইআরজিসি। অন্যদিকে লোহিত সাগরে জ্বালানিবাহী 2টি সৌদি ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র যেমন কর্ম করবে তেমন ফল পাবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে তবে পুরো মধ্যপ্রাচ্যের কোনো দেশকেই তেল বিক্রি করতে দেয়া হবে না। এর আগে বুধবার 12তম রাতেও ইরানের বুশের, আভাজ, সিরিক সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে আক্রমণ চালায় মার্কিন বাহিনী। এতে 2টি জাহাজ ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহতের ঘটনা ঘটে। ইরানের উপর ব্যাপক হামলার জেরে দেশটি শিগগিরই চুক্তির জন্য প্রস্তুত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ $1.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যয় বিল পাশ করেছে। এতে ইসরায়েলের সঙ্গে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তারের প্রস্তাব রাখা হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির চুক্তির শর্ত ভেঙে একের পর এক হামলা ও ভূখণ্ড দখল করছে ইসরায়েল। এবার ইয়েলো লাইন অতিক্রম করে উপত্যকার প্রায় 65% এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে হামলা ও আগ্রাসন বন্ধ করে অবিলম্বে শান্তির দ্বিতীয় ধাপে প্রবেশের আহ্বান জানিয়েছেন হামাসের নবনির্বাচিত প্রধান। অন্যদিকে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তাকে গ্রেফতারে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। অবরুদ্ধ গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। বুধবার উপত্যকার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 1200-র বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী নির্ধারিত ইয়েলো লাইন বা সীমানা পেরিয়ে গাজার ভেতরে নতুন মাটির বাঁধ ও পরিখা নির্মাণ করছে ইসরায়েলি সেনাবাহিনী। স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবি বিশ্লেষণ করে ইসরায়েলি দৈনিক হারেটজ জানিয়েছে, এই সীমানা বাড়ানোর ফলে গাজার প্রায় 65% এলাকা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে। এমনকি দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও রাফায় চুক্তিভুক্ত হামাস নিয়ন্ত্রিত এলাকায় 1 কিলোমিটারেরও বেশি ভেতরে প্রবেশ করেছে তারা। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারীদের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন হামাসের নবনির্বাচিত প্রধান খলিল আল হায়া। প্রথমবারের মতো টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারই তাদের প্রধান অগ্রাধিকার। এদিকে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও গণহত্যার মূল পরিকল্পনাকারী আখ্যা দিয়ে মার্কিন সরকারের প্রতি তাকে গ্রেফতারের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানার কথা উল্লেখ করে তিনি বলেন, হাজার হাজার শিশু হত্যা এবং অনাহারে সাধারণ মানুষকে মারার জন্য নেতানিয়াহুর বিচার হওয়া উচিত। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে নিউ ইয়র্ক প্রশাসনের আইনি সীমাবদ্ধতার কথাও জানান মামদানি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে 11 জন নিহত হয়েছেন, আহত অর্ধশতাধিক। জবাবে রাশিয়ার অন্যতম বড় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে আঘাত হেনেছে জেলেনস্কি বাহিনী। রণক্ষেত্রের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মিখাইলো দাপ্রাতিকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা মারাত্মক রূপ নিয়েছে। বুধবার জেলেনস্কি বাহিনীর হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের দুটি প্রধান গুদামে আগুনের ঘটনা ঘটে। জবাবে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের একাধিক পেট্রোল পাম্প ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় গত একদিনে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। যুদ্ধক্ষেত্রে উত্তেজনার মধ্যে ইউক্রেনের অভ্যন্তরে দেখা দিয়েছে বড় ধরনের রাজনৈতিক ও সামরিক সংকট। প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ ও টানা কয়েকদিনের অসন্তোষের মুখে সশস্ত্র বাহিনীর প্রধানকে সরিয়ে নতুন সেনাপ্রধান হিসেবে মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতিকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্য দিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীতে সংস্কার ও নতুন কৌশল বাস্তবায়নের ইঙ্গিত দেয়া হচ্ছে। এদিকে রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বারবার ইউক্রেনীয় হামলা চললেও দেশের সামগ্রিক অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের নীতি নির্ধারণী বৈঠকে তিনি জানান, জ্বালানির বাজারে সাময়িক এই ধাক্কা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করতে পারবে না। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 30 বছর মেয়াদী এই চুক্তির ফলে রিয়াদ নিজেদের ভূখণ্ডেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথ উন্মুক্ত করার পাশাপাশি মার্কিন কোম্পানিগুলোর জন্য খুঁজছে কোটি কোটি ডলারের ব্যবসার সুযোগ। তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি সহ আন্তর্জাতিক পরিদর্শকদের সীমাবদ্ধতার আশঙ্কায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইন প্রণেতারা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও জ্বালানি খাতে বড় ধরনের পরিবর্তন এনে সৌদি আরবের সঙ্গে বহুল আলোচিত পারমাণবিক চুক্তি অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 দশক মেয়াদী এই চুক্তির মূল লক্ষ্য সৌদিতে বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালু করা, যা মার্কিন জ্বালানি ও প্রযুক্তি খাতের জন্য শত শত কোটি ডলারের বিশাল ব্যবসার সুযোগ তৈরি করবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় পারমাণবিক সংস্থাগুলো এই প্রকল্পের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে। চুক্তির অন্যতম স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দুই দেশের যৌথ সমীক্ষা সফল হলে সৌদি ভূখণ্ডেই মার্কিন প্রযুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। ওয়াশিংটনের দাবি, এই কেন্দ্রটি সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণে একটি গোপন ব্ল্যাক বক্স ব্যবস্থার অধীনে পরিচালিত হবে, যাতে রিয়াদ সংবেদনশীল প্রযুক্তি সরাসরি হাতে না পায়। তবে এই চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের উভয় রাজনৈতিক দলের আইন প্রণেতাদের মধ্যে তীব্র বিরোধিতা তৈরি হয়েছে। সমালোচকদের মতে, কড়া আন্তর্জাতিক নজরদারি না মানা এবং সৌদি আরবকে নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেয়া, এই দুই কারণে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যেও পারমাণবিক বোমা বানানোর এক বিপজ্জনক প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। এছাড়া যৌথ চুক্তির কিছু গোপন সম্পূরক নথি কংগ্রেসে প্রকাশ না করা পর্যন্ত এটি পাশের বিপক্ষে অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন একাধিক শীর্ষ মার্কিন আইন প্রণেতা। তবে কংগ্রেসে বিতর্কের সম্ভাবনা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পের এই চুক্তি আটকে দেয়া আইন প্রণেতাদের জন্য অত্যন্ত কঠিন হবে। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের ভোটাধিকার বা ভেটো ক্ষমতা বাতিল করতে হলে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আফগানিস্তানে প্রবল বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। পাকিস্তানে মৌসুমি বৃষ্টিতে গত 24 ঘন্টায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। ভারতের আসাম, জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশেও বন্যা ও ভূমিধস পরিস্থিতির অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়াতেও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ব্রাজিলে বৃষ্টিতে নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চিলিতেও বন্যায় 13 জনের মৃত্যু। প্রবল বর্ষণের পর আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তানের নুরিস্তান প্রদেশ। পাহাড়ি ঢলে ঘরবাড়ি, বাজার, সড়ক ও সেতু ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী দল। বিশুদ্ধ পানি, আশ্রয় ও চিকিৎসা সহ জরুরি সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে হাজারো মানুষের। পাকিস্তানেও মৌসুমি বৃষ্টির তাণ্ডব থামছেই না। দেশটির বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। গত 24 ঘন্টায় কয়েকজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
একই সময়ে ভারতের আসাম, জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশেও ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসের পরিস্থিতির অবনতি হয়েছে। আসামে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বহু এলাকা তলিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি ও কৃষি জমি। উদ্ধার তৎপরতার পাশাপাশি দুর্গতদের কাছে আকাশপথে খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়াতেও টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সড়ক। বিভিন্ন এলাকায় সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে জনপদ। আটকা পড়া মানুষকে উদ্ধারে মোতায়েন করা হয়েছে জরুরি উদ্ধারকারী দল ও ন্যাশনাল গার্ড সদস্যদের। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের ৫৫টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর প্যাট্রিক মরিসি। ব্রাজিলের দক্ষিণাঞ্চলের রিও গ্রান্দে দো সুল রাজ্যে টানা ভারী বৃষ্টিতে নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে শহর, গ্রাম ও বিস্তীর্ণ কৃষি জমি। অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং শত শত পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন করে বৃষ্টির পূর্বাভাস থাকায় আরও বন্যা ও ভূমিধসের আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ। লাতিন আমেরিকার আরেক দেশ চিলিতেও প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ছে দাবানল। স্পেন, ফ্রান্স, ইতালি ও তুরস্কে আগুন নিয়ন্ত্রণে লড়ছেন হাজারো দমকল কর্মী। কোথাও পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর বন, কোথাও ঘরবাড়ির দোরগোড়ায় পৌঁছে গেছে আগুন। দাউ দাউ করে জ্বলছে বন, ঘন ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। চলতি বছরের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে স্পেনের মধ্যাঞ্চল। নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছেন সামরিক জরুরি ইউনিটের দমকল কর্মীরা। এরই মধ্যে আগুনে পুড়ে গেছে ৩০,০০০ হেক্টরেরও বেশি বনভূমি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অঞ্চলটির বহু বাসিন্দাকে। জানা গেছে গত বছরের একই সময়ের তুলনায় এবার বড় ধরনের দাবানলের সংখ্যা ৪ গুণ বেড়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে বছরের তৃতীয় তাপপ্রবাহে দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। একই চিত্র প্রতিবেশী দেশ ফ্রান্সেও। স্থানীয় সময় বুধবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের ভাঁড় অঞ্চলের কোটিনিয়াক এলাকায় শুকিয়ে যাওয়া বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়ে। এরই মধ্যে পুড়ে গেছে প্রায় ২৫০০ হেক্টর বনাঞ্চল। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাকে। জানা গেছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন স্থানে এখনও জ্বলছে ছোট ছোট আগুনের উৎস। দাবানলের তাণ্ডব শুরু হয়েছে ইতালির সিসিলি দ্বীপেও। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা। আগুন বাড়িঘরের একেবারে কাছে চলে এসেছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতিতে শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তুরস্ক। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় ছড়িয়ে পড়া আগুন নেভাতে আকাশে কাজ করছে হেলিকপ্টার ও বিমান। মাটিতে মোতায়েন করা হয়েছে অসংখ্য দমকল কর্মী। আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের বন্দী নিকোলাস মাদুরোর বিচার শুরু আগামী বছর। সময়সূচি নিয়ে বিচারকের সংশয়, গ্রেফতারের বৈধতা তুলে মামলা খারিজের প্রস্তুতি আইনজীবীদের। ইতালি জুড়েও চলছে তীব্র দাবদাহ। প্রচণ্ড গরমের কারণে রাজধানী রোম সহ দেশের প্রধান শহরগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা সহ বহু পর্যটক। অতিরিক্ত গরমে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগীদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। প্রখর রোদ আর তীব্র দাবদাহে যেন পড়ছে পুরো ইতালি। রাজধানী রোম, ফ্লোরেন্স, বোলোনিয়া, মিলানো, সিসিলি এবং সার্দিনিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে গরমের পারদ নেমে আসার নামই নিচ্ছে না। বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পরিস্থিতি বিবেচনায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রাজধানী সহ প্রধান শহরগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে। অতিরিক্ত গরমজনিত স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে শিশু, বৃদ্ধ এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের দিনের বেলা অপ্রয়োজনে বাইরে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে।
তীব্র গরমের প্রভাব পড়েছে ইতালির হাসপাতালগুলোতেও। হিট স্ট্রোক, তীব্র পানি শূন্যতা এবং গরমজনিত নানা জটিলতা নিয়ে প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। ঘরের ভেতরেও তীব্র গরম অনুভব করার কথা জানিয়েছে সাধারণ মানুষ। এখন প্রচন্ড গরম, রেড অ্যালার্ট চলছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে প্রচন্ড গরম দিন দিন বাড়ছেই। পৃথিবীতে এখন অনেক ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, ফ্রিজ, এসির কারণে এই সমস্যা। এটা দিনে দিনে বাড়তেই থাকবে। আর প্রচন্ড গরমে আমরা অনেক এসি ব্যবহার করি, যা এই সমস্যা থেকে মুক্তি দিবে না। স্পেন থেকে এসেছিলাম রোমে ঘুরতে, কিন্তু প্রচন্ড গরমে কোনো কিছুই ভালোভাবে দেখা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে শুধু ইতালি নয়, ইউরোপ জুড়েই প্রচন্ড গরম অনুভব করছি। দাবদাহের প্রভাব পড়েছে দেশটির কৃষি ও বিদ্যুৎ খাতগুলোতেও। দীর্ঘদিনের অনাবৃষ্টিতে বেশ কিছু অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে প্রচন্ড গরমে বাসাবাড়ি ও অফিস আদালতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও আকাশচুম্বী। প্রচন্ড গরমের কারণে এখানে পর্যটকের সংখ্যা নিতান্তই কম, অথচ এই পিয়াসাতে এই সময়টিতে শত শত পর্যটকের থাকার কথা ছিল। ইতালির আবহাওয়া দপ্তর জানিয়েছে আরো কয়েকদিন এই অবস্থা চলতে পারে। ইতালির পিয়াসা স্পানিয়া থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। যুক্তরাষ্ট্রে মাদক পাচার ষড়যন্ত্রের মামলায় ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার কাজ 2027 সালের জুনে শুরু হতে পারে। তবে গোপন নথি পর্যালোচনা সহ জটিল আইনি প্রক্রিয়ার কারণে নির্ধারিত সময়সূচি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিচারক। এদিকে গ্রেফতারের বৈধতা ও রাষ্ট্রপ্রধান হিসেবে দায়মুক্তির প্রশ্ন তুলে মামলাটি খারিজের প্রস্তুতি নিচ্ছেন মাদুরোর আইনজীবীরা। মাদক পাচারের ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রের দায়ের করা মামলায় ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার শুরু হতে পারে 2027 সালের জুনে। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে শুনানিতে প্রসিকিউশন ও মাদুরোর আইনজীবীরা যৌথভাবে এই সময়সূচির প্রস্তাব দেন। তবে মামলার দায়িত্বে থাকা বিচারক বলেন, গোপন নথি সংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে। বিচার শুরুর আগেই একাধিক আইনি চ্যালেঞ্জ আনার প্রস্তুতি নিচ্ছেন মাদুরোর আইনজীবীরা। তাদের যুক্তি, প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক আইনের আওতায় দায়মুক্তি পাওয়ার অধিকার রয়েছে মাদুরোর। পাশাপাশি গ্রেফতারের বৈধতাও আদালতে প্রশ্নবিদ্ধ করা হবে। এর আগে ভেনেজুয়েলা সরকারকে আইনি খরচ বহনের অনুমতি না দেয়ায় মামলাটি বাতিলের আবেদন জানানো হলেও আদালত তা নাকচ করে দেন। পরে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ভেনেজুয়েলা সরকারকে প্রতিরক্ষা ব্যয় বহনের অনুমতি দেয়। গেল জানুয়ারিতে ভেনেজুয়েলার কারাকাসে এক অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। এরপর নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে অস্ত্র ও কোকেন আমদানির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়, যার সময়কাল প্রায় 25 বছরেরও বেশি বলে দাবি প্রসিকিউশনের। তবে আদালতে হাজির হয়ে সব অভিযোগ অস্বীকার করেছেন দুজনই। বর্তমানে তারা নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন। 2013 সালে প্রথমবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো। মাদুরোর আটকের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডেলসি রদ্রিগেজ। দায়িত্ব নেওয়ার পর দেশটির সামরিক বাহিনীতে বেশ কিছু পরিবর্তন আনার পাশাপাশি ওয়াশিংটনের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের উদ্যোগ নেন তিনি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে রদ্রিগেজের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গেল বছরের থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাতের জেরে সীমান্তে 1.3 কিলোমিটার দীর্ঘস্থায়ী কাঁটাতারের প্রাচীর নির্মাণ করেছে ব্যাংকক। এই প্রাচীর দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছে থাই সামরিক কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী থাই বাহিনী সীমান্ত জুড়ে আরও অন্তত 7 কিলোমিটার প্রাচীর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি পরিবেশ ও ভূপ্রকৃতি বিবেচনা করে বাকি 817 কিলোমিটার সীমান্তেও ধাপে ধাপে দেওয়াল তোলার সম্ভাবনা যাচাই করা হচ্ছে। গত বছরের জুলাই ও ডিসেম্বরে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে প্রায় 150 জন নিহত ও 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হন। ডিসেম্বরে যুদ্ধবিরতি বজায় থাকলেও সীমান্ত এলাকায় দুদেশেরই অতিরিক্ত সেনা মোতায়েন রয়েছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সামরিক নিরাপত্তা চেকপোস্টে সন্ত্রাসীদের হামলায় 5 সেনা নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে দেশটির
নারাথেওয়াত প্রদেশের বুকে সামি চেকপয়েন্টে অন্তত 10 জন সশস্ত্র হামলাকারী গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করে। কর্তৃপক্ষ জানায় হামলাকারীরা পালানোর সময় 3টি AK-47 রাইফেল, 3টি বুলেট প্রুফ ভেস্ট ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। সরকারের মুখপাত্র এক বিবৃতিতে জানান, এই হামলা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি এবং চলমান শান্তি প্রতিষ্ঠায় বাধা। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলমান আছে। দেখছেন আন্তর্জাতিক সময়। আফ্রিকার উপকূল ছেড়ে যাত্রা করা একটি শরণার্থী ও অভিবাসীবাহী নৌকায় অন্তত 143 জনের মৃত্যু হয়েছে। 25 দিন সাগরে ভেসে থাকার পর মৌরিতানিয়ার নুয়াধিবু বন্দরে পৌঁছায় নৌকাটি। জীবিত উদ্ধার হওয়া 38 জনের মধ্যে রয়েছে এমন 2 শিশু যারা এই যাত্রায় পরিবারের সব সদস্যকে হারিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, নৌকাটি গাম্বিয়ার বাফুলোটো এলাকা থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। যাত্রাপথে জ্বালানি ফুরিয়ে যাওয়ার একটি দীর্ঘ 25 দিন আটলান্টিক মহাসাগরে ভেসে থাকে। আফ্রিকায় ইবোলা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। কঙ্গো ও উগান্ডায় মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। এরই মধ্যে শুধুমাত্র কঙ্গোতেই মারা গেছেন 999 জন, আক্রান্ত হয়েছেন 2473 জন। চলতি বছরের 15 মে কঙ্গোর ইতুরি প্রদেশে নতুন ধরনের ইবোলা ভাইরাস শনাক্ত হয়। দ্রুত তা বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতির পর 17 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে। সংস্থাটি বলছে, এটি ইতিহাসের 3য় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব। বিশ্বের সর্ববৃহৎ প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে চীন, যার গুণগত মান বর্তমানে উচ্চ আয়ের দেশগুলোর সমপর্যায়ে পৌঁছেছে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে বর্তমানে 4,30,000 প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনে প্রায় 22 কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। উন্নত পাঠ্যক্রম ও সুনির্দিষ্ট শিক্ষা কৌশলের কারণে মৌলিক বিষয়গুলোতে 80% শিক্ষার্থী মানদণ্ড অর্জন করেছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক গঠনেও জোর দিচ্ছে দেশটি, যেখানে দিনে অন্তত 2 ঘন্টা শারীরিক চর্চা বাধ্যতামূলক করা হয়েছে। ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে কার্যক্রমের সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক বিকাশে কাজ করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিশাল এই শিক্ষা ব্যবস্থায় বর্তমানে 1,57,00,000-এর বেশি পূর্ণকালীন শিক্ষক নিয়োজিত রয়েছেন। জাতিক সময়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI প্রযুক্তির ইতিবাচক প্রভাবে ক্লাউড সেবা থেকে প্রত্যাশার চেয়েও বেশি আয় করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এপ্রিল থেকে জুন মেয়াদে প্রতিষ্ঠানটির ক্লাউড আয় 82% বেড়ে দাঁড়িয়েছে $2,480 কোটি। বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান AI মডেল তৈরি ও পরিচালনার জন্য গুগলের ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহারে ঝুঁকেছে। এ কারণে অ্যামাজন ও মাইক্রোসফটের পেছনে থাকা গুগল ক্লাউডের চাহিদা ব্যাপক বেড়েছে। যদিও ডেটা সেন্টার এবং চিপ অবকাঠামোয় অ্যালফাবেটের বিশাল বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ রয়েছে। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ভারত জুড়ে বিক্ষোভ। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচার নিষেধের ঘোষণা। প্রধানমন্ত্রীর তরুণদের ভবিষ্যৎ নষ্ট করেছেন মোদি, অভিযোগ রাহুলের। ট্রাম্পের হুমকির পর হরমুজ উপসাগরীয় অঞ্চলে ইরানের ব্যাপক হামলা। মধ্যপ্রাচ্যের তেল রফতানি আটকানোয় হুঁশিয়ারি। লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে হাউথির আক্রমণ। এবং গাজায় ইসরায়েলি হামলা চলছে। ইয়েলো লাইন অতিক্রম করে 65% এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি তেল আবিবের। চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশের আহ্বান হামাস প্রধানের। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন জিনাতালা জশোয়া। আলিশা, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।